শ্রোতা মণ্ডলী, ইউকে বাংলা .live এর আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনা রয়েছে আমি জান্নাতুল নাজনীন আশা। আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সিলেটের একজন কৃতি সন্তান। যারা ইতিমধ্যেই আমাদের স্ক্রিনে দেখতে পেয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা আজকে কার সঙ্গে কথা বলবো। সিলেটের রত্ন বলতে গেলে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন ও সাবেক চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। কেমন আছেন? খুব ভালো আছে। আপনার কাছে আমি যেটি প্রথমে প্রশ্ন করতে চাচ্ছি, আপনি তো চিকিৎসা সেবায় বেশ কিছুদিন ধরেই, অনেকদিন ধরেই আছেন, এই সেবায় নিয়োজিত রয়েছেন এবং আপনি এত ব্যস্ততার মধ্যেও সিলেটের মানুষের কথা সবসময় ভাবেন, যার উদাহরণ পাওয়া যায় আপনি ব্যস্ততা থাকা সত্ত্বেও সিলেটের রোগী দেখছেন নিয়মিত। তো সিলেটের মানুষ সম্পর্কে বা সিলেটের মানুষকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি? দেখুন, আমি তো আসলে সিলেটেরই মানুষ। আমার বাসা সিলেট শহরে। আজকে যে সিলেট সিটি কর্পোরেশন তার একদম ভিতরে। আমার দাদা এবং বাবা দুজনেই সরকারি চাকরিজীবী ছিলেন বিধায় তারা দীর্ঘদিন সিলেটের বাইরে। তো সেই জন্য সিলেটের সাথে একটা পর্যায়ে আমাদের যোগাযোগ কিছুটা কম ছিল, কিন্তু আমি এখন নিয়মিত আসি। আসার কারণটা হচ্ছে যে আমরা লিভারের কিছু আধুনিক চিকিৎসা করি, যে কারণে সারা দেশ থেকেই লিভার সিরোসিস, লিভার ক্যান্সার আক্রান্ত রোগীরা আমাদের কাছে আসেন এবং সঙ্গত কারণে সিলেটেরও প্রচুর মানুষ আমার কাছে আসেন। এখন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে সিলেটের যে স্বাস্থ্য খাত, আপনার মতামতটা কি? সিলেটের স্বাস্থ্য খাতটা ঠিক কিরকম? সিলেটে যে বিষয়টি আছে এটা হচ্ছে সিলেট শহরে আপনি প্রচুর হাসপাতাল পাবেন এবং সিলেটে যে বৃহদাকার বেসরকারি হাসপাতালগুলো আছে, এরকম হাসপাতাল ঢাকা শহরে বিরল, নাই বললেই চলে। কিছু কিছু হাসপাতাল এতই বৃহদাকার এবং বাংলাদেশের অন্য জেলাতে তো প্রশ্নই ওঠে না। কিন্তু এটি বাস্তবতা হচ্ছে যে এখানে সেই অনুপাতে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা খুব কম। ফলে দেখা যায় যে একজন বিশেষজ্ঞকে ঘুরে ঘুরে অনেক জায়গাতে বিশেষজ্ঞ সেবা প্রদান করতে হয়। সরকারি উদ্যোগটা কিন্তু আছে সিলেটে একটি দীর্ঘদিনের পুরাতন মেডিকেল কলেজ আছে, আমরা জানি এমএজি ওসমানী মেডিকেল কলেজ। সেখানে তো গ্র্যাজুয়েশন কোর্স আছে, পোস্ট গ্রাজুয়েশন কোর্সও আছে। এখানে এখন বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজে এগিয়ে চলেছে। কিন্তু যদি আপনি সিলেটের দিকে চিন্তা করেন, আমরা আঞ্চলিকতাবাদের প্রেক্ষাপটে বলছি না। সিলেটে কারা সেটেল করবে? যাদের দেশের বাড়ি সিলেট তারাই থাকবে, কিংবা বৃহত্তর সিলেট, কিংবা যারা বাইরে থাকে তারা আমত হয়তো এসে সিলেটের সেবাটা প্রদান করবে। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনো মানুষকে নিয়ে আপনি আশা করবেন না যে তিনি সিলেটে স্থায়ী হবেন। তো সেই প্রেক্ষাপটে কিন্তু এই যে সিলেটের স্বাস্থ্য খাতে যে শূন্যতা, সেটি কিন্তু আমার কাছে মনে হয় সমস্ত জায়গাতেই আমরা একটু দেখতে পাই। যে সেটি যে বিশেষণের জায়গাটা, যদি আপনি আমলাতন্ত্রের দিকে তাকান, আপনি রাজনীতির দিকে তাকান, সব কিন্তু কমে আসছে। এটি বড় কারণ হচ্ছে যে সিলেটিরা খুব বেশি হয়তো দেশের বাইরে যারা প্রবাসীর প্রতি আকৃষ্ট। সেটি কোনো খারাপ কিছু না, কারণ প্রবাসী আয়, প্রবাসী মেধা আমাদের দেশের জন্য ব্যাপকভাবে প্রয়োজন। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে আমাদের যে মানুষগুলো এখন দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরও একটু নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। যেমন যদি আপনি ভারতের উন্নয়নের দিকে তাকান, আপনি দেখবেন যে এনআরআইরা কিন্তু এটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, খালি রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে না। তো এখন সিলেটের মানুষ তো সবার আগে দেশে বেড়ে গেছে, তো তারা দেখেন রেমিটেন্স যোদ্ধা না, তারা কিন্তু পাশ্চাত্যের উন্নত বিশ্বে সেসব দেশের উন্নয়ন কর্মকাণ্ডে মেধাবৃত্তির জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটা তো ভারতেরা বিভিন্ন সেক্টরে রাখছে। তো সিলেটের মানুষ যেহেতু সেদিক থেকে এগিয়ে আছে, আপনি দেখেন লন্ডনে গেলে 3rd জেনারেশন 4th জেনারেশন সিলেটই পাবেন, যারা খুব ওয়েল এস্টাবলিশড। তো আমার মনে হয় যে সেই বন্ডিংসটা, সেই ব্রিজিংটা আমাদের এখন করা দরকার, যাতে সিলেটের যারা মানুষ, যারা সিলেটি ডায়াসপোরার মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছেন, তাদেরকে আকৃষ্ট করা, যে সিলেটের এবং ওভারঅল বাংলাদেশের ডেভেলপমেন্টে সম্পৃক্ত হয়। এবং পাশাপাশি আমাদের সিলেটের যে শিক্ষিত তরুণরা উঠে আসছে তাদেরকে উৎসাহিত করতে হবে। এই যে সিলেট একটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, একটি মেডিকেল কলেজ আছে, এবং সুনামগঞ্জে মেডিকেল কলেজ আছে, হবিগঞ্জে মেডিকেল কলেজ আছে। এসব জায়গাতে যদি আমাদের ছেলেমেয়েরা ভর্তি না হয়, তাহলে আপনি যতই নতুন নতুন হাসপাতাল, এত বিশাল বিশাল স্থাপনা তৈরি করেন না কেন, সিলেটের মানুষের যে স্বাস্থ্য ভিত্তিটা হবে না।
তো যেহেতু সরকারের উদ্যোগের কথা বলার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। স্বাস্থ্য খাতে তো ওনার অনেকগুলো উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে বা ওনার সামনে কি পদক্ষেপ রয়েছে এই সম্পর্কে যদি বলতেন, যেহেতু আপনি এই স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ একটি পদে কিন্তু আপনি আছেন, সে সম্পর্কে যদি বলতেন আমাদের। হ্যাঁ, দেখুন, আমি তো 2006 সাল থেকে বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত এবং জীবনের শুরুতে আর 2 দর্জন বিসিএস হেলথ কেয়ারের মতো গ্রামে কাজ করার সুযোগ আমার হয়েছে। তো দুটার জায়গায় যেহেতু দেখেছি, আমার যেটি মনে হয় যে সাম্প্রতিককালে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার যে অর্জন, সেটি নিয়ে আলোচনা করার খুব বেশি প্রয়োজন নেই। সুযোগ তো আছে, প্রয়োজন নেই, কারণ জাতিসংঘই যখন শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামে আমাদের কমিউনিটি ক্লিনিক কনসেপ্ট গ্রহণ করে এবং বলে যে এসডিজি গোল বাস্তবায়ন করতে হলে সব দেশকে কনসেপ্ট গ্রহণ করতে হবে, তখন সেটি প্রমাণিত যে আমরা প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে একটা পর্যায়ে উন্নীত হয়েছে, উদাহরণে স্থাপন করতে পেরেছি আমরা, এবং নিশ্চয়ই একটি পর্যায়ে আমরা গেছি। যেমন আপনি আজ আমরা ইউকের কথা বলছিলাম, আমি তো জীবনের শুরুর দিকে একটা সময় 90s এর শেষের দিকে লন্ডনে কাজ করেছি। আমাদের উপজেলা পর্যায়ে যে হেলথ কমপ্লেক্সগুলো আছে ইংল্যান্ডে কিন্তু ওই পর্যায়ের রিচ নাই হেলথ কেয়ারের। আর কমিউনিটি ক্লিনিকের মতো রিচ, প্রতি 6000 মানুষের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেখানে 25টির উপরে ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, যেখানে একজন স্বাস্থ্যসেবা কর্মী আছে, সেটি কিন্তু বিশ্বে বিরল, পাশ্চাত্য বিরল। কিন্তু যদি আপনি টার্শারি হেলথ কেয়ারের কথা বলেন, যখন আমি এত বড় বড় বাগাড়ম্বর করছি স্বাস্থ্যসেবা নিয়ে, তো ওই মুহূর্তে বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের মানুষ প্রতি বছর অ্যারাউন্ড $7 to 8 বিলিয়ন প্রতিবেশী দেশগুলোতে স্বাস্থ্য খাতে ব্যয় করে আসছে। তো সেই বাস্তবতাটা হচ্ছে এই যে আমাদের এখানে যে টার্শিয়ারি হেলথ কেয়ার, সেই জায়গাটাতে কিন্তু আমরা পিছিয়ে আছি। তো সেই পিছিয়ে থাকাটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে আমার কাছে এটা মনে হয় মোটা দাগে যে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট সেই অর্থে এখনো খুবই নগণ্য। আমি তো একটু আগে বললাম সিলেটের এত বড় বড় হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, তারা আবার কেন এই কথা বলছি? আপনি দেখুন যে আমাদের যে একটা মানুষ যখন ভারতে চিকিৎসা করতে যায়, তিনি কিন্তু এইমসে যান না, তিনি কিন্তু পিজিআই চণ্ডীগড়ে যান না, তিনি কিন্তু সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট লখনউর নাম শোনেও নেই। অধিকাংশ তারা যেসব জায়গায় যাচ্ছে সেগুলো হচ্ছে বেসরকারি স্বাস্থ্যসেবার খাত। আমাদের এখানে স্বাস্থ্যসেবা খাতে যা কিছু উন্নয়ন, সেটা কিন্তু মূলত সরকারি পর্যায়ে হয়েছে, এবং সরকার আমাদের দেশে হাসপাতালগুলো আধুনিকায়নের জন্য, যন্ত্রপাতিতে সমৃদ্ধ করার জন্য যে পরিমাণ বিনিয়োগ করেছে, এটি কিন্তু ভারতেও করেছে আমার কাছে মনে হয় না। কিন্তু ভারতের প্রাইভেট সেক্টর যেভাবে এগিয়ে এসছে, আমাদের প্রাইভেট সেক্টর সেভাবে এগিয়ে আসেনি। এবং যখন আসতে শুরু করেছে, কারণ প্রাইভেট সেক্টর এদেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে একটি ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। এখানে সিএসআর, এখানে আমি বলছি না যে চিকিৎসা একটি মহান পেশা, এখানে সবাইকে সন্ন্যাসী ব্রত গ্রহণ করে খালি সেবাই করে যেতে হবে, বাস্তবতা ইজ বাস্তবতা। কিন্তু তারপরও আমাদের এখানে এটি একটি ব্যবসা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য, এবং এইভাবেই কালচারটা গ্রো করছে। কিন্তু ভারতে কিন্তু সেটি না। একটা বড় কারণ হচ্ছে যে ভারতে যখন এই বিশেষায়িত স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ শুরু হয়েছে, টাটারা এগিয়ে এসছে। এখন আমার মানুষ কিন্তু টাটা ক্যান্সার হাসপাতালে যায়, সেটা কিন্তু সিএসআর প্রজেক্ট। আমরা এখনো বিড়লা হেলথ হার্ট সেন্টার নাম জানি, এখন আমরা দেবী সেটির কথা বলছি, কিন্তু বিড়লারই প্রোডাক্ট, এবং সেটা কিন্তু বিড়লাতে সিএসআর প্রজেক্ট ছিল। এরপরে যেটা হয়েছে, ভারতে স্বাস্থ্য সেকেন্ড জেনারেশনের চিকিৎসকরা লিড নিয়েছে। যেন আমরা দেবী শেঠির নাম শুনেছি। এখন এই দেবী শেঠি স্কটস হাসপাতালে কাজ করেন। এই স্কটস হাসপাতাল গ্রুপটা হাসপাতাল বানাবে কি বানাতো? তারা ট্রাক্টর বানাতো। তাদেরকে দেবী শেঠি আকৃষ্ট করতে পেরেছেন যে একটি যে হাসপাতাল যদি আমরা করতে পারি, সেটি ভালো ব্যবসা করবে, এবং দারুণ সফল ব্যবসা করছে। মেদান্তার কথা আমরা অনেকেই জানি। এটি কিন্তু নরেশ তেহান বলেছেন কার্ডিয়াক সার্জনের প্রজেক্ট, যাকে ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন যে এদেশে আসেন, এবং তাকে ট্যাক্স রিবেট দেওয়া হয়েছিল। তারা কিন্তু ট্যাক্স পে করে না, শর্ত হচ্ছে ট্যাক্স লাভের অংশটা তারা ভারতীয় পুনর্বিনিয়োগ করে। তো যখন কর্পোরেট গ্রুপ এগিয়ে আসবে সিএসআর অ্যাটিটিউড নিয়ে, আর যখন এরপর চিকিৎসক নির্ভর ডেভেলপমেন্ট হবে, তখন কিন্তু পুরো স্বাস্থ্য খাতে একটা ইমেজ, একটা ভাব থাকবে যেটা শুধু ব্যবসার জায়গা না। আমাদের এখানে কিন্তু আপনি গ্রুপ প্র্যাকটিস, চিকিৎসক লেড বিজনেস এইগুলো খুব বেশি দেখবেন না। সিলেটে আপনি হয়তো দেখছেন, কিন্তু ওভারঅল আমাদের কর্পোরেট হাসপাতাল, হেলথ কেয়ার সেক্টর ডমিনেটেড বাই বিজনেস পিপল, এবং তারা কিন্তু সিএসআর এর আঙ্গিকে আসে নাই, ওইভাবে আমাদের ডেভেলপমেন্টটা হয়নি। আরেকটি হচ্ছে যে এখন আমাদের বেসরকারি সেবা খাত, স্বাস্থ্যসেবা খাত হয়তো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে যথেষ্ট পরিমাণে আকৃষ্ট করতে পারছে না,
যে কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে প্রাইভেট সেক্টরে সময় দিচ্ছি। আমি কিন্তু মনে করছি না যে আমি বেসরকারি হাসপাতালে জয়েন করে যাই, বা আমার জুনিয়রও মনে করছে না সরকারি চাকরিটা ছেড়ে দিই। ভারতে কিন্তু মনে করছে, ভারতে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সরকার সাফার করছে, কারণ সব বিশেষজ্ঞ বেসরকারি খাতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোতে একটু আমাদের নজর দিতে হবে। মানে ঢালাওভাবে যদি আমরা সরকারি স্বাস্থ্য খাতে দুর্নীতি, চিকিৎসকরা এলাকায় থাকছেন না, এভাবে বলার আসলে কোনো সুযোগ নেই। কারণ বাস্তবতা হচ্ছে আমাদের বেসরকারি স্বাস্থ্য খাত সম্ভবত যে সান্ধ্যকালীন প্র্যাকটিস, আমাদের মূল স্বাস্থ্যসেবা 60% সাপোর্ট দেয়, সরকার থেকে 40% সাপোর্ট আসে, ইনভেস্টমেন্ট সরকারের, ম্যান পাওয়ার তৈরি করে সরকার। তো এই জায়গাতে একটা সামঞ্জস্য না নিয়ে আসা গেলে আমাদের জন্য কিছুটা সংকট হতেই পারে। তো এগুলো তো বাস্তবতা, এবং সেই সমাধানটা কে দিতে পারে যদি চিকিৎসক দায়িত্বটা নেন। তো চিকিৎসক হিসেবে আমি কিন্তু এখন দারুণভাবে আশাবাদী, কারণ স্বাধীন বাংলাদেশে এই প্রথম আমরা দুজন চিকিৎসককে এবং দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে পেয়েছি যারা এই মন্ত্রণালয়কে লিড করছেন, এবং এদের মধ্যে একজন সরাসরি স্বাস্থ্য পেশার যে রাজনীতি তার সাথে সম্পৃক্ত ছিলেন। আমার কাছে মনে হয় যে তারা চিকিৎসকদের দুঃখ দুর্দশা, আবেগ, আবেদন, চাহিদা সব বোঝেন, তারা মানব সম্পৃক্ত, তারা মানুষের ব্যাপারটাও বোঝেন, এবং এখন হয়তো আমরা কিছু রিয়েলিস্টিক চেঞ্জ দেখলেও দেখতে পারি, বা দেখতে পারবো বলে আমি প্রত্যাশা করি। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নের, ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন ও সাবেক চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজ আর নয়, আগামী অনুষ্ঠানে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা।